যে একটা ইউরিনারি সিমটম নিয়ে আসলে একটা পেশেন্ট, how we shall investigate, what are the symptoms they will present and how we shall investigate this, সেটা দিয়ে আমরা প্রথমে শুরু করি, এরপরে স্টোন ডিজিজে আসবো। এটা এটা বুঝতে পারলে পরে ওই অংশ বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা কিছু বেসিক কয়েকটা কথা বলি, সেটা জরুরি। সেটা হলো যে হেমাচুরিয়া, হোয়াট ইজ হেমাচুরিয়া? প্রেজেন্স অফ আরবিসি ইন দ্য ইউরিন, এটা হলো হেমাচুরিয়া। এবং বলা হয় যে মোর দেন 3 আরবিসি পার হাই পাওয়ার ফিল্ড সিগনিফিকেন্ট। আমার কথা কি শোনা যায়? মোর দেন 3 আরবিসি পার হাই পাওয়ার ফিল্ড, এটা হলো সিগনিফিকেন্ট। মানে 3টার বেশি আরবিসি পাওয়া গেলে সেটা সিগনিফিকেন্ট। এখন এইখানে যেটা কথা সেটা হলো যে হেমাচুরিয়া অফ এনি ডিগ্রি শুড নেভার বি ইগনোরড। এবং বলা হয় যে হেমাচুরিয়া ইন এ মেল পেশেন্ট ইট ইজ ম্যালিগন্যান্সি আনলেস প্রুভড আদারওয়াইজ। মানে খুবই একটা জরুরি কথা, এটা তোমাদের সবারই জানা দরকার যে কোনো পেশেন্ট, যে কোনো বিশেষ করে মেল পেশেন্ট জীবনে একবারও যদি হেমাচুরিয়া নিয়ে আসে, জীবনে একবারও, ইভেন একবারও হেমাচুরিয়া নিয়ে আসলে তার একেবারে ফুল ইউরোলজিক্যাল ইনভেস্টিগেশন করে শেষ করতে হবে। মানে তার কারণ বের করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। কারণ হেমাচুরিয়া ইউজুয়ালি ধরে নেওয়া হয় যে এটা ম্যালিগন্যান্সি, ইউজুয়ালি ধরে নেওয়া হয় যে মেল পেশেন্ট হেমাচুরিয়া, তার মানে এটা একটা ম্যালিগন্যান্সি। কাজেই এটাকে কখনই খুব লাইটলি নেওয়া যাবে না। এটা হলো খুব জরুরি একটা কথা। বিশেষ করে মেল পেশেন্ট যদি হয় হেমাচুরিয়া নিয়ে আসছে, অবশ্যই তাকে লাইটলি নেওয়া যাবে না। অনেক সময় এটা নিজেই ভালো হয়ে যায়, রোগীরা যেটা করে যে ভালো হয়ে যায়, ভালো হওয়ার পরে 3 মাস 6 মাস আর আসে না, বলে যে ভাবে তো ভালো হয়ে গেছে আর কি। কিন্তু এটা একবার হয়েছে, এর পরের বার যখন আসবে ততদিনে এটা অনেক লেট। কাজে আমাদেরকে হেমাচুরিয়া সিরিয়াসলি নিতে হবে। কয়েকটা কথা বলি, সেটা হলো যে টাইপস অফ হেমাচুরিয়া, তোমরা এটা জানো, অনেকবারই আমরা বলছি। একটা হলো যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া এবং ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া। যখন খালি চোখে দেখা যায় না সেটা হলো মাইক্রোস্কোপিক, আর যখন খালি চোখে দেখা যায় এটা হলো ম্যাক্রোস্কোপিক। জরুরি যেটা সেটা হলো যে হেমাচুরিয়া পেশেন্টের কাছে আমাদের জিজ্ঞাসা করতে হয় যে এটা কখন হয়, এটা কি ইনিশিয়াল, টার্মিনাল নাকি টোটাল। এটা যদি হয় যে শুরুতে, প্রস্রাবের শুরুতে যাচ্ছে, তাহলে সেটা আমরা সাধারণত ধরে নেই যে এটা ইউরেথ্রাল রিজিয়নের কোনো সমস্যার জন্য, ইউরেথ্রা। আর যদি হয় যে পুরো প্রস্রাব জুড়েই রক্ত যাচ্ছে, সেটাকে আমরা বলি টোটাল হেমাচুরিয়া। এবং এটা কারণ সাধারণত আইদার আপার ট্র্যাক মানে কিডনি বা ইউরেটার অথবা ব্লাডারের এই রিজিয়ন থেকে। আপার ট্র্যাক বলতে আমরা বুঝি কিডনি এবং ইউরেটার, লোয়ার ট্র্যাক বলতে বুঝি ইউরেথ্রা এবং ব্লাডার। তো টার্মিনাল টোটাল হেমাচুরিয়া ইউজুয়ালি হয় হলো আপার ট্র্যাক মানে কিডনি ইউরেটার রিজিয়নে কোনো সমস্যা হলে, এবং লোয়ার ট্র্যাকের মধ্যে শুধুমাত্র ব্লাডারে যদি কোনো সমস্যা হয় সেই কারণে। এবং টার্মিনাল হেমাচুরিয়া হলো যদি ব্লাডার ট্রাইগোনে কোনো ইরিটেশন হয়, তখন টার্মিনাল হেমাচুরিয়া হয়। আর পেইনলেস হেমাচুরিয়া হলো যে এটা ইন্ডিকেট করে, ইউজুয়ালি এটা ইন্ডিকেট করে একটা ম্যালিগন্যান্সি বা টিউবারকুলোসিস। আর পেইনফুল হেমাচুরিয়া ইউজুয়ালি স্টোন ডিজিজকে ইন্ডিকেট করে অথবা ইনফেকশন। এগুলো এখানে এই কথাগুলো আগে বলা আছে যে ইনিশিয়াল হেমাচুরিয়া এটা হলো যে ইউজুয়ালি সেকেন্ডারি টু ইনফ্লামেশন, এটা ইউরেথ্রাল রিজিয়নের কোনো সমস্যার জন্য এটা হয়। টোটাল হেমোচুরিয়া ওইটাই আর কি, আপার ইউরিনারি ট্র্যাক্টের বা ব্লাডারের কোনো সমস্যার জন্য এটা টোটাল হেমাচুরিয়া হয়। আর টার্মিনাল হেমাচুরিয়া হলো যে ব্লাডারের ট্রাইগনের কোনো, এই ব্লাডার নেক বা প্রোস্টেটিক ইউরেথ্রা বা ট্রাইগন এই রিজিয়নের কোনো সমস্যার জন্য যেটা হয় সেটাই হলো টার্মিনাল হেমাচুরিয়া। কজেস অফ হেমাচুরিয়া এটা নিয়ে অনেক কথা আছে, তোমরা এই যে পেইনলেস এবং পেইনফুল এগুলা লিস্ট করে পড়তে হবে। পেইনলেস হেমাচুরিয়া ইউজুয়ালি এটা ম্যালিগন্যান্সি অথবা নেফ্রোলজিক্যাল কজ। মানে যদি তুমি মোটা দাগে সহজ কথাই মনে করো, পেইনলেস হেমাচুরিয়া ইজ ইউজুয়ালি আইদার ইট ইজ ডিউ টু ম্যালিগন্যান্সি অর ডিউ টু নেফ্রোলজিক্যাল কজ, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এই ধরনের কোনোগুলো, অথবা টিউবারকুলোসিস, সিস্টোসোমিয়াসিস বা ড্রাগ ইনডিউসড এগুলো। আর পেইনফুল হেমাচুরিয়া ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ স্টোন ডিজিজ অর ইনফেকশন। স্টোন ডিজিজ মানে অবস্ট্রাকশন বা ইনফেকশন, এগুলোই। এখানে দুটো জিনিস আমাদের জানা খুবই জরুরি, একটা হলো রেনাল স্টোনের বা রেনাল পেইনের বৈশিষ্ট্য কি, আর ইউরেটারি কোলিকের বৈশিষ্ট্য কি। রেনাল স্টোন গুলো এটা ডিপ সিটেড এবং এটা রেনাল অ্যাঙ্গেলে থাকে। রেনাল অ্যাঙ্গেল আমরা জানি 12th রিব এবং ইরেক্টর স্পাইনি মাসেলের যে জাংশন, এটাই হলো রেনাল অ্যাঙ্গেল, এখানে ছবিতে দেওয়া আছে। রেনাল স্টোন এখানে রেনাল যদি শুধুমাত্র কিডনিতে স্টোন থাকে, ইউজুয়ালি এটা এই রিজিয়নে পেইনটা থাকে, ডিপ সিটেড এবং এই রিজিয়নেই থাকে ইউজুয়ালি। কিন্তু ইউরেটারিক কোলিকটা এটা ডিফারেন্ট। ইউরেটারিক কোলিক এটা শুরু হয় হলো যে এটা ইজ অ্যাকিউট পেন। কোলিক মানে তো অবশ্যই অ্যাকিউট পেন ফেল্ট ইন দা লোয়েন and radiating to the ipsilateral iliac fossa and genitalia. The patient often rolls around in agony. এটা কোলিকি পেনে যেটা হয়।
আর এখানে হলো সাইট অফ পেইন খুব ইম্পর্টেন্ট, যে আপার ইউরিনারি ট্র্যাক্টে স্টোন থাকলে, আপার ইউরিটারে স্টোন থাকলে তার পেইনের রেডিয়েশন একরকম হয়, আর লোয়ার ট্র্যাকে স্টোন থাকলে সেটা রেডিয়েশন আর একরকম হয়। এটার ব্যাপারে একটা ছবি আছে, পরের ইয়েতে আমি তোমাদেরকে দেখাবো। শুধু এটুকু জেনে রাখো যে ইউরেটারিক স্টোনে পেইনটা অনেক সিভিয়ার হবে দেন রেনাল স্টোন। ইউরেটারিক কোলিক হবে, মানে পেশেন্ট একেবারে ব্যাপক ব্যথা নিয়ে প্রেজেন্ট করবে, এবং এটার পেশেন্টের পেইনের রেডিয়েশন কোন দিকে তার উপর ভিত্তি করে আমরা এটার লোকেশন অফ দ্য পেইন একটা চিন্তা করতে পারি, যে কোন জায়গায় তার রেডিয়েশন হচ্ছে সেই অনুযায়ী। এটা একটা ছবি আছে, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর পেরিটোনাইটিসের জন্য যে পেইন, পেরিটোনাইটিসের জন্য সেটাতে যেটা হয়, ইউরেটারি কোলিকের সাথে এটার পার্থক্য হলো যে পেরিটোনাইটিসের পেইন পেশেন্ট গুলো একেবারে চুপচাপ শুয়ে থাকে, কারণ নড়লেই তাদের ব্যথা হয়। তাহলে ইউরেটারিক কারণে পেইন নিয়ে আসছে নাকি একটা পেরিটোনাইটিস, যেমন ধরো পারফোরেশন বা অ্যাপেন্ডিসাইটিস এর জন্য আসছে পেশেন্ট, এটা আমরা একটা আইডিয়া করতে পারি হলো যে পেশেন্টের মুভমেন্ট দেখে। যদি পেশেন্ট চুপচাপ শুয়ে থাকে, ব্যথা হচ্ছে কিন্তু চুপচাপ নড়াচড়া করে না, তাহলে বুঝতে হবে যে এটা পেরিটোনাইটিস এর জন্য। আর যদি এমন হয় যে পেশেন্ট অনেক লাফালাফি করে, তাহলে বুঝতে হবে যে এটা কোলিকি আইদার ইট ইজ ইউরিটারিক কোলিক অর ইট ইজ সামথিং এলস। বিলিয়ারি কোলিকও একই রকম হতে পারে। এখন আসো, এখানে একটা ছবি আছে রেডিয়েশন রেনাল পেইন, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে এখানে দেখো যে এখানে যে রেনাল পেইনের রেনাল পেইনটা এখানে রেনাল অ্যাঙ্গেলে এখানেই থাকবে, পিছনের দিকে এই জায়গায় অথবা সামনের দিকে এই জায়গায়। আর ইউরেটারিক পেইনটা এরকম রেডিয়েট করবে, যে এই পাশে যেমন দেখা যাচ্ছে যে এটা রেডিয়েট করে ইউরেটারিক কোলিক। পরের একটা ছবি আছে দেখো, ব্লাডার পেইন যাওয়ার আগে আমি এটা আরেকটা ছবি আছে, ওই যে রেনাল স্টোন যখন পড়ানো হবে তখন তোমাদেরকে আমি সেটা ইয়ে করবো আর কি, দেখাবো ওই ছবিটা। এটা এই ইয়েতে নাই, ওই পরের স্লাইড ইয়েগুলোতে, পরের প্রেজেন্টেশনে আছে। তাহলে আপাতত এটাকে দেখে রাখো যে ইউরেটারিক কোলিক এটা রেডিয়েশন হয়, আর রেনাল পেন এটা ফিক্সড, রেনাল অ্যাঙ্গেলে ফিক্সড। তোমরা কি আমার কথা বুঝতে পারো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। ব্লাডার পেইনের ক্ষেত্রে যেটা হয়, বলো, কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে। ব্লাডার পেইনে যেটা হয়, ব্লাডার পেইন ইজ এ সুপ্রাপিউবিক ডিসকমফোর্ট। এটা রেডিয়েশন এরকম না যে লোয়েন থেকে গ্রোয়েনের দিকে যাবে, এরকম না, এটা সুপ্রাপিউবিক ডিসকমফোর্ট ওরসেন বাই ব্লাডার ফিলিং। আর এখানে স্ট্রাঙ্গুইরিয়া একটা শব্দ আছে, স্ট্রাঙ্গুইরিয়া হচ্ছে যে অ্যান এক্সট্রিমলি পেইনফুল রেনসিং ডিসকমফোর্ট এট দ্য এন্ড অফ দ্য মিক্সুরেশন। আর ইউরেথ্রাল পেইন হচ্ছে যে স্ক্যাল্ডিং বা বার্নিং এর মতো। দেখো, এর পেইনের এটা বর্ণনাগুলো আমরা শুনলাম। যদি পেইনের সঙ্গে ফিভার এবং চিলস থাকে, এটা জানা খুবই জরুরি। ফিভার উইথ চিলস, তার মানে হচ্ছে যে এটা ইনফেকশন, তার মানে ইউরিনারি ইনফেকশন ইন্ডিকেট করে এটা। when the pain is associated with fever and chills, it is, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে ইট ইজ ডিউ টু ইনফেকশন, তার মানে তার অবস্ট্রাক্টেড সিস্টেমে ইনফেকশন ডেভেলপ করেছে। আসলে এখন ইনভেস্টিগেশন গুলো আমরা দেখি। ইনভেস্টিগেশন গুলো এটা আমরা কয়েকটা শব্দ জানা খুবই জরুরি। একটা হলো টাইমিং অফ কালেকশন অফ ইউরিন স্যাম্পল। এখানে যেটা যে মানে ইউরিন স্যাম্পল কখন আমরা রোগীকে বলবো যে কখন ইউরিন স্যাম্পল দিবে, এটা হলো ফিউ আওয়ার্স আফটার দ্য পেশেন্ট হ্যাজ ইটেন, মানে খাওয়ার কয়েক ঘন্টা পরে। খাওয়ার পরপরই স্যাম্পল দিবে না, এক নাম্বার। আর দুই নাম্বার হলো যে এই যেটা স্যাম্পল কালেকশন করা হবে, এটা উইদিন 1 আওয়ার এটা পরীক্ষা করতে হবে। ইউরিন স্যাম্পলের যেটা বলা হচ্ছে যে এটা মিড স্ট্রিম ইউরিন স্যাম্পল পরীক্ষা করতে হবে। মিড স্ট্রিম ইউরিন কেন? মিড স্ট্রিম মানে প্রস্রাবের শুরুর অংশ ফেলে দিতে হবে, মাঝখানের অংশ কালেক্ট করতে হবে টিউবের মধ্যে, এবং পরের অংশ নেওয়া যাবে না, মানে মাঝখানের অংশ ইউরিন এটাই পরীক্ষার জন্য পাঠাতে হবে। এটা হলো মূল কথা। ফিমেলদের জন্য এবং মেলদের জন্য আলাদা আলাদা অ্যাপ্রোচ আছে। ফিমেলদের জন্য একটু ডিফিকাল্ট, লিথোটমি পজিশন করে নিতে হয়। আর মেলদের জন্য এটা ওই পেনিসের প্রথমে। স্যার, এখানে একটা কোশ্চেন আছে। বলো।
স্যার যদি মিড স্ট্রিম ইউরিন আমি নেই সেই ক্ষেত্রে স্যার ওই যে টার্মিনাল হেমাচুরিয়া কিভাবে আমি ডায়াগনোসিস করব? টার্মিনাল হেমাচুরিয়াতেও মিড স্ট্রিম ইউরিনে আরবিসি পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, কারণ এটা তো ইউরিনের আহ, ব্লাডারের মধ্যে তো ছিল, শেষের অংশে গিয়ে ভিজিবলি ওই অংশটা মানে তোমার ম্যাক্রোস্কোপিক বোঝা যাবে হলো টার্মিনাল হেমাচুরিয়ার শেষে টার্মিনালে তুমি দেখবে। কিন্তু মাইক্রোস্কোপিক্যালি সবসময় থাকবে। যখন তুমি এটা আন্ডার মাইক্রোস্কোপ দেখবা তখন এটা সবসময় পাওয়া যাবে, কারণ ও কিছু জি স্যার। ইয়ে তো মানে ইউরিনের সঙ্গে মিশে যায়, কিন্তু ম্যাক্সিমাম অংশটা টার্মিনাল হেমাচুরিয়াতে শেষে ম্যাক্রোস্কোপিক্যালি দেখা যাবে হলো শেষে। জি স্যার, থ্যাংক এরপরে আসলে প্রসিডিওর গুলো যারা তোমাদের একটু জানা থাকা দরকার শুধু ওই জন্য যে কিভাবে স্যাম্পলটা দিতে হবে, যদি স্যাম্পল অ্যাপ্রোপ্রিয়েটলি না দেওয়া হয় তাহলে রিপোর্ট ভুল আসবে। ফিমেলদের ক্ষেত্রে ওইটা একটা আলাদা, ওই লিথোটমি করে তারপরে একজন অ্যাসিস্ট্যান্ট লাগে, সে মানে সেপারেট করে ধরে এবং তারপরে ইউরিনটা কালেক্ট করতে হয়। বাচ্চাদের জন্য এটা ভালো হলো ক্যাথেটারাইজ করে তারপরে ইউরিন নেওয়া অথবা সুপ্রাপিভিক পাংচার করে। এই মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের ক্ষেত্রে পেশেন্ট যেমন যে ম্যাক্রোস্কোপি দিয়ে কিছু বোঝা যায়, যেমন কালার, মানে কালার কিরকম সেটা দেখে একটা আইডিয়া করা যায়, যেমন আর যদি রেড থাকে তাহলে হেমাচুরিয়া বা হিমোগ্লোবিন ইউরিয়া এগুলো চিন্তা করতে হয়, মিল্কি বা ক্লাউডি থাকলে পাইউরিয়া চিন্তা করতে হয়, এই সমস্ত আর কি, যে একটা ইউরিন ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশনে একটা আইডিয়া পাওয়া যায়। আর মেইনলি যেটা সেটা হলো যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এখানে একটা জিনিস একটু দেখো, ইউরিন পিএইচ সাধারণত অত বেশি দেখা হয় না, প্রোটিন একটা সবসময় একটা দেখা হয়, প্রোটিন গুলা প্রেজেন্ট করা হলো 1+, 2+, 3+। নর্মালি কিছু প্রোটিন ইউরিনে থাকে, এটা হলো 1+ দিয়ে প্রেজেন্ট করা হয়, কিন্তু যখন এটা 2+ বা বিশেষ করে 3+ থাকবে, 3+ যদি ইউরিনের প্রোটিন পাওয়া যায়, এটা ধরে নেওয়া হয় যে তার সমস্যাটা আসলে নেফ্রোলজিক্যাল। আমি কি মানে জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো, কোনো পেশেন্টের ইউরিনের মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যদি প্রোটিন বেশি পাওয়া যায়, মানে 3+ পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে যে তার যে প্রবলেম এটা নেফ্রোলজিক্যাল কারণে, মানে এটা গ্লোমেরুলার কোনো সমস্যার কারণে। আর যদি এমন হয় যে প্রোটিন কম পাওয়া যাচ্ছে, হেমাচুরিয়া আছে বা অন্য কোনো কিছু, তাহলে চিন্তা করতে হবে এটা ইউরোলজিক্যাল কারণে সমস্যা। আর গ্লুকোজ থাকলে ডায়াবেটিস, এটা তো আমরা জানি। 5 সেল মোর দেন 5 এটা হলো অ্যাবনর্মাল আর কি। এটা স্টেরাইল পায়োরিয়ার কজ প্রায়ই পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়, ওটাতে কজেস অফ স্টেরাইল পায়োরিয়া। স্টেরাইল পায়োরিয়া মানে হলো যে পারসিস্টেন্টলি 5 সেল পাওয়া যাচ্ছে কিন্তু কালচার করলে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না, এটাই হলো স্টেরাইল পায়োরিয়া। টার্মটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার সময় এটা প্রায়ই জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ দা কজেস অফ স্টেরাইল পায়োরিয়া, এটা খুবই কমনলি জিজ্ঞাসা করা হয়। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে স্টেরাইল পায়োরিয়া জিনিসটা কি। এটা হলো যে যখন তুমি ইউরিন আরএমই করবা, দেখা যাবে যে এখানে 5 সেল আছে, প্লেন্টি 5 সেল অথবা পার্সেল মোর দ্যান 5 আছে, কিন্তু কালচার করলে দেখা যাচ্ছে যে কোনো মানে ব্যাকটেরিয়া আইসোলেট করা যায় না। তো এই ধরনের ক্ষেত্রে এই কন্ডিশনকে বলে স্টেরাইল পাইউরিয়া। এবং এর কজগুলো কমনলি যেগুলো আমাদের দেশে, একটা হলো টিউবারকুলোসিস, ক্লামাইডিয়াল ইনফেকশন, অথবা পেশেন্ট এই স্যাম্পল দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এরকম ক্ষেত্রেও পার্সেল পাওয়া যাবে কিন্তু কোনো অর্গানিজম পাওয়া যাবে না। তাহলে এগুলো টার্মিনোলজি জানাটা খুবই জরুরি। আরবিসি আমরা তো বললাম আগে যে এটা যদি আরবিসি বেশি পাওয়া গেলে সেটা হেমাচুরিয়া। আর এখানে একটা টার্ম আছে ডিসমরফিক আরবিসি। আমরা অনেক সময় কি কোন জায়গা থেকে আরবিসি আসছে সেটা বোঝার জন্য একটা পরীক্ষা করতে দেওয়া হয়, এটাকে এখানে এই পরীক্ষায় আন্ডার মাইক্রোস্কোপ দেখা হয় যে আরবিসি গুলোর শেপ ঠিক আছে কিনা। আরবিসির শেপ যদি ডিস্টর্টেড হয়ে যায় তখন সে তাদেরকে বলে ডিসমরফিক আরবিসি। মোর দেন 5% ডিসমরফিক আরবিসি, এটা সিগনিফিকেন্ট, কারণ হলো যে এটা ইন্ডিকেট করে যে এটা দিস আরবিসি আর কামিং ফ্রম গ্লোমেরুলাস, এবং সেটা হলো যে নেফ্রোলজিক্যাল কারণে এই হেমাচুরিয়াটা হচ্ছে। আর যদি শেপ ঠিক থাকে আরবিসি, তাহলে তখন আমরা এটা ধরে নিই যে এটা ইউরোলজিক্যাল কারণে আর হেমাচুরিয়া হচ্ছে। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? জি স্যার। জামিল, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন কালচার সেন্সিটিভিটি সম্পর্কে তোমাদের, এটা তোমরা সবাই জানো, কালচার করা হয় হলো কি অর্গানিজম দিয়ে ইনফেকশন হচ্ছে সেটা বোঝার জন্য। এবং
কালচারের সবসময় একটা রিপোর্ট দেখার ক্ষেত্রে তোমাদের একটা অভ্যাস করতে হবে যে অর্গানিজমের কলোনি কাউন্ট কত। কলোনি কাউন্ট মোর দেন 10⁵ যদি হয় সেটা ইন্ডিকেট করে যে তার আসলে ইনফেকশন আছে। মোর দেন 5, মোর দেন 10⁵, এটা একটা সিগনিফিকেন্ট ল্যান্ডমার্ক, এটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে কলোনি কাউন্ট মোর দেন 10⁵ যদি থাকে সেটা হলো সিগনিফিকেন্ট, তার মানে সেটা ইনফেকশনকে ইন্ডিকেট করে। আমরা এখানে এক্স-রে কেউবি আমরা খুব ফ্রিকোয়েন্টলি এক্স-রে কেউবি করা হয় এবং এটা স্টোন থাকলে সেগুলো ডিটেক্ট করা যাবে, সফট টিস্যু রেনাল অ্যাবনর্মালিটি থাকলে অথবা স্পাইনের কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেগুলো মানে বোঝা যাবে আর কি। এখানে যেমন প্লেন এক্স-রে কেউবিতে এখানে আমরা একটা ব্লাড আর স্টোন দেখতে পাচ্ছি। আলট্রাসোনোগ্রাফি কেউবি আমরা আলট্রাসোনোগ্রাফি যখনই লিখি আমরা একই সঙ্গে লিখি এমসিসি। এমসিসি মানে ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি, পিভিআর মানে পোস্ট ভয়েড রেসিডিউ। এটা খুব কমনলি ইউজ করা এবং সেটা খুব মোস্ট ওয়াইডলি ইউজড। এখানে অনেক কিছুই বোঝা যায়, কিডনির সাইজ, শেপ, কর্টেক্স, কোনো হাইড্রোনেফ্রোসিস আছে কিনা, স্টোন আছে কিনা, ব্লাডারের কোনো চেঞ্জ আছে কিনা, প্রোস্টেটের সাইজ কেমন, সবকিছু সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আমি তোমাদের এখানে কয়েকটা ছবি দেখাই। এইখানে দেখো, দেখতে পাও কিনা বুঝতে পারি না, এইখানে যে কালো অংশ যেটা আলট্রাসোনোগ্রাফিতে এটা হলো তার কর্টেক্স, এবং এই সাদা অংশ যেটা এটা হচ্ছে মেডুলা। এটা হলো কর্টেক্স আর এই সাদা অংশ হচ্ছে মেডুলা। এই কর্টেক্স এবং মেডুলার এই যে ডিমার্কেশন, ডিফারেন্সিয়েশন, এটা খুবই জরুরি। যাদের সিকেডি ডেভেলপ করে এই ধরনের পেশেন্ট গুলো কর্টেক্স এবং মেডুলার এই ডিমার্কেশন, ডিফারেন্সিয়েশন লস্ট হয়। এখানে দেখো এই পেশেন্টের যেটা আছে মেডুলাতে, এখানে এই যে পেলভিস গুলো ওয়াইড হয়ে গেছে, মানে মেডুলাতে যে সাদা ছিল সেই সাদাটা নাই, পেলভিস ওয়াইড হয়ে গেছে, তার মানে এটা হাইড্রোনেফ্রোসিস। তার কর্টেক্স হলো এই অংশটা, এই যে দেখা যাচ্ছে কর্টেক্স, আর মেডুলাতে এই যে সাদাটা যেটা এর মধ্যে পেলভিস ওয়াইড ডাইলেটেড আর কি, এটা হলো হাইড্রোনেফ্রোসিস। এই পেশেন্টের এই যেটা দেখা যাচ্ছে এটা হলো হাইড্রো ইউরেটার, মানে ইউরেটার ডাইলেটেড হয়ে গেছে। নর্মাল অবস্থায় আলট্রাসোনোগ্রাফিতে ইউরেটার দেখতে পাওয়ার কথা না, যখন ইউরেটার এরকম দেখা যাবে বুঝতে হবে যে তার হাইড্রো ইউরেটার আছে, তার মানে এই পেশেন্টের অ্যাবনর্মালি ডাইলেটেড ইউরেটার আছে। ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড এটা প্রোস্টেটে ইউজুয়ালি করা হয়, এটা তোমাদের বেশি জানার দরকার নেই। আইভিইউ সম্পর্কে জানাটা জরুরি। আইভিইউ এটা তোমাদেরকে আমি বোধহয় বেশ অনেকবারই বলেছি। আইভিইউতে যেটা, এটা একটা প্রিপারেশন লাগে এবং আইভিইউতে একটা ডাইনামিক প্রসিডিওর। এখানে পেশেন্টের ডাই দেওয়া হয় ইন্ট্রাভেনাসলি, তার আগে বাউল প্রিপারেশন করতে হয়, তারপরে যেদিন পেশেন্ট যাবে ওই দিন প্রথমে একটা এক্স-রে প্লেট নেওয়া হয়। যদি দেখা যায় যে অ্যাডিকুয়েট প্রিপারেশন হয়েছে, তার মানে অ্যাবডোমিনাল গ্যাস যথেষ্ট নাই, তখন প্রথমে একটা ডাই দেওয়া হয় ইন্ট্রাভেনাস, তারপরে একটা ফ্রিকোয়েন্টলি এক্স-রে নেওয়া হয় এবং ওই ডাইগুলো কিডনি দিয়ে যখন পাস করে তখন কিডনির সাইজ, শেপ এবং কোনো প্যাথোলজি আছে কিনা এটা বোঝা যায়। হ্যাজার্ড গুলো তোমরা জানো যে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয় ডাই এর কারণে, আর নেফ্রোটক্সিসিটি আছে। এটা তোমাদের এইগুলো হলো যে কতগুলো ফেজ আছে। নেফ্রোগ্রাম মানে শুরুতেই যেটা পাওয়া যায় ওটা নেফ্রোগ্রাম, পেলভিস যখন দেখা যায় ওটা পাইলট এবং ব্লাডার দেখা যায়, কখনো কখনো ডিলেড ফিল্ম নেওয়া হয়। আইভিউ, এই যে এখানে আইভিউ দেখা যাচ্ছে কিডনির কালেক্টিং সিস্টেম গুলো ক্যালিক্স ডাইলেটেড। এখানে দেখো ডাবল ক্যালিশিয়াল সিস্টেম, ডুপ্লেক্স আর কি, ডুপ্লেক্স ক্যালিশিয়াল সিস্টেম। এখানে আইভিউতে যেহেতু আসছে তোমাদের একটা জিনিস একটু বলে নেই, যে তিনটা আমরা ইউরেটারকে 3 ভাগে ভাগ করি, এটা জানা লাগবে আমাদের ট্রিটমেন্ট অপশনের জন্য। ইউরেটারকে 3 ভাগে ভাগ করা, আপার ইউরেটার, মিড ইউরেটার এবং লোয়ার ইউরেটার। লোয়ার ইউরেটার হলো যে স্যাক্রামের নিচের থেকে ব্লাডার পর্যন্ত যে ইউরেটার সেটা হলো লোয়ার ইউরেটার। স্যাক্রাল বোনের এগেনস্ট ইউরেটারের যে অংশ আছে, তার মানে এইখান থেকে এই অংশ, এটা হলো মিড ইউরেটার। এবং স্যাক্রামের উপরে থেকে কিডনি পর্যন্ত ইউরেটারের যে অংশ সেটা হলো আপার ইউরেটার। এই ইউরেটারের এই ডিমার্কেশন জানাটা খুবই জরুরি, এটা ট্রিটমেন্ট পারপাসে খুব জরুরি। তাহলে লোয়ার ইউরেটার হলো ফ্রম দা স্যাক্রাম টু দা ব্লাডার, আর এগেনস্ট স্যাক্রাম যে অংশটা আছে ইউরেটারের সেটা হলো মিড ইউরেটার, এবং অ্যাবভ দা স্যাক্রাম ইউরেটারের যে অংশ এটা হলো আপার ইউরেটার। এই কথাটা এই যে আপার, মিড এবং লোয়ার ইউরেটার সম্পর্কে। সিটি স্ক্যান এটা উইথ কন্ট্রাস্ট আর উইদাউট কন্ট্রাস্ট করা হয়। উইদাউট কন্ট্রাস্ট করলে রেনাল স্টোন গুলো বোঝা যায়, আর এটা উইথ কন্ট্রাস্ট করলে হলো যে আমরা ম্যালিগন্যান্সির ক্ষেত্রে বিশেষ করে কন্ট্রাস্ট সহ
আমরা সিটি স্ক্যান করি। আর যদি স্টোন সন্দেহ করা হয় তাহলে উইদাউট কন্ট্রাস্ট করলেও বোঝা যাবে। এবং যখন ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকবে তখন কন্ট্রাস্ট দেওয়া যাবে না। তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার হ্যালো বলো। তোমরা যে কথা বলবা সে ছাড়া বাকিরা মিউট। হ্যাঁ বলো বাবু বলো। হ্যালো বলো বাবু, শুনতে পাচ্ছি। স্যার এমসিসির কত পার্সেন্ট পিবিআর থাকলে সিগনিফিকেন্ট? এটা নিয়ে বইয়ে একদম ডেফিনিট কোনো কিছু নাই। একটা আমরা 100 ml এর উপরে যদি পাওয়া যায় পিভিআর তাহলে সেটাকে সিগনিফিকেন্ট ধরি। আর একটা হলো এমসিসির 20% এর উপরে পিভিআর পাওয়া যায় সেটাকে সিগনিফিকেন্ট ধরি। স্যার কত পার্সেন্ট স্যার বুঝিনি? 20%। 20%। স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছেন। স্যার একটা হলো যদি কোনো পেশেন্টের আগে থেকে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে ডাই স্যার ওই আইভির ক্ষেত্রে যে ডাইটা দিব সেটার ক্ষেত্রে কোনো কি প্রিকশন আছে? হ্যাঁ, দেওয়া যাবে না। ক্রিয়েটিনিন বেশি থাকলে আইভিউ মানে করা যাবে না। কত ক্রিয়েটিনিন স্যার ওই ক্ষেত্রে কোনো ডিমার্কেশন আছে? এটা হলো নিয়ম হলো যে যদি নরমাল রেঞ্জের উপরে যায় তাহলে করা যাবে না, কিন্তু আপ টু 2 ক্রিয়েটিনিন লেভেল আপ টু 2 ওই কন্ট্রাস্ট কম দিয়ে অনেক সময় করা হয়, কিন্তু এটা উচিত না। নিয়ম হলো যদি স্যার আলাদা কোনো ডাই পাওয়া যায় যে ডাইলিউট করা ডাই কোনো এরকম আছে নাকি? হ্যাঁ। ও জি স্যার এটা জানার জন্য। এরপরে আসো সিটি স্ক্যানের এখানে একটা ইয়ে আছে, যেমন এখানে একটা রেনাল মাস আছে যেটা বলে যাচ্ছে যে এটা ম্যালিগন্যান্সি। আর এইখানে আরেকটা আছে, এটা হলো যে তোমার এটা আরেকটা ম্যালিগন্যান্সির একটা ইয়ে। সিটি স্ক্যান আমরা কন্ট্রাস্ট দিয়ে করলে ম্যালিগন্যান্সি বুঝি। কোনো জায়গায় ম্যালিগন্যান্সি সন্দেহ করলে উইথ কন্ট্রাস্ট করি, আর যদি স্টোন চিন্তা করা হয় তাহলে সেক্ষেত্রে নন কন্ট্রাস্ট সিটি করা হয়। এখানে যেমন যে স্টোন গুলো বোঝা যাচ্ছে, ক্যালিশিয়াল সিস্টেম গুলোর মধ্যে স্টোন আছে, এখানে দেখা যাচ্ছে। এটা একটা ইউরেটারের স্টোন, এখানে একটা ইউরেটার, এই ইউরেটারিক স্টোন দেখা যাচ্ছে। ইউরোফ্লোমেট্রি সম্পর্কে 2-3টা কথা, তোমাদের বেশি কিছু জানা লাগবে না। ইউরোফ্লোমেট্রি একটা পরীক্ষা যেখানে নন ইনভেসিভ সিম্পল নন ইনভেসিভ প্রসিডিউর দ্যাট মেজার্স ভয়েডেড ইউরিন ভলিউম পার ইউনিট টাইম। মানে একটা পেশেন্ট কি বেগে প্রস্রাব করে সেটা বোঝার জন্য যে পরীক্ষা করা হয় সেটাই হলো ইউরোফ্লোমেট্রি। এখানে একটা মেশিন আছে, এটার মধ্যে পেশেন্টকে প্রস্রাব করতে বলা হয় এবং এটা কম্পিউটারে এটা একটা গ্রাফ জেনারেট করে, এটাই হলো ইউরোফ্লোমেট্রি। এটা ইউরোফ্লোমেট্রি নরমাল ইউরোফ্লোমেট্রির একটা কার্ভ। নরমাল ইউরোফ্লোমেট্রিতে ওই মেশিনে যে কার্ভ জেনারেট করবে সেটা এরকম বেল শেপড একটা কার্ভ নরমালি। আরজিএমসিইউ সম্পর্কে তোমাদের জানা উচিত। এটা একটা পরীক্ষা যেটা ইউরেথ্রাতে কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য সেটা করা হয়। ইউরেথ্রাল স্ট্রিকচার বা কোনো ধরনের ইউরেথ্রাল কোনো সমস্যা বোঝার জন্য। আরজিইউ মানে রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম, এমসিইউ মানে মিক্সুরেটিং সিস্টো ইউরেথ্রোগ্রাম, মিক্সুরেটিং সিস্টো ইউরেথ্রোগ্রাম। আর রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম, মিক্সুরেটিং সিস্টো ইউরেথ্রোগ্রাম। এটা দিয়ে ইউরেথ্রাল সমস্যা বোঝার জন্য এই পরীক্ষাটা করা হয়। এটা একটা নরমাল আরজিইউ এমসিইউ। এখানে দেখা যাচ্ছে যে ডাই দেওয়া হয়েছে, ইউরেথ্রা ভিজুয়ালাইজড হয়েছে। এটা ওই যে পিনাইল ইউরেথ্রা, বালবার ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, প্রোস্টেটিক ইউরেথ্রা, এটা হলো ব্লাডার। এই ছবিটাতে দেখো যে এইখানে এই ইউরেথ্রার এই যে বালবার পার্টে এইখানে একটা স্ট্রিকচার আছে, খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে এখানে একটা স্ট্রিকচার আছে। ঠিক আছে, আর এটা তোমাদের আরজিপি জানা লাগবে না, আরজিপি জানার দরকার নেই। আর স্ক্যানিং, রেডিও স্ক্যানিং সম্পর্কে তোমাদের এই যে ডিটিপিএ রেনোগ্রাম একটা পরীক্ষা, কিডনির অ্যানাটমি এবং ফাংশন বোঝার জন্য ডিটিপিএ রেনোগ্রাম একটা পরীক্ষা করা হয়। ডিটিপিএ বা ডিএমএসএ বা ম্যাক3 তিনটাই করা হয়, আমাদের দেশে তিনটাই হয়। তাহলে এই পরীক্ষাটা তোমরা এটুকু জানো যে রেডিও আইসোটোপ স্ক্যানিং একটা পরীক্ষা যেটাতে কিডনির অ্যানাটমি এবং ফাংশন বোঝার জন্য, ইন্ডিভিজুয়াল কিডনির অ্যানাটমি এবং ফাংশন বোঝার জন্য এই পরীক্ষাগুলো করা হয়, আইসোটোপ স্ক্যানিং। এখানে ডিটিপিএ এটা কমনলি ইউজ হয়। ডিটিপিএ অ্যাসেসমেন্ট অফ দ্য এক্সক্রিউটরি ফাংশন অফ ইচ কিডনি সেপারেটলি সিলেক্টিভলি এন্ড টু কনফার্ম অবস্ট্রাকশন। আর ডিএমএসএ করা হয় রেনাল মরফোলজি দেখার জন্য। এই তোমাদের এইগুলো সম্পর্কে ডিটেল অত বেশি লাগবে না। থ্যাংক ইউ। তাহলে এইটা হলো আমাদের বেসিক, যেটা তোমাদেরকে বলার জন্য আর কি, যে এই অংশটা মানে বেসিক এটুকু জানলে পরে আমাদের পরের অংশ বুঝতে সুবিধা হবে। এখন তোমাদের কার কি প্রশ্ন আছে এখন সেটা বলো, তারপরে রেনাল এন্ড ইউরেটারি ক্যালকুলাই।
আমরা এই দুটো নিয়েই আজকে একটু কথা বলবো। রেনাল এবং ইউরেটারিক স্টোনের কারণ সম্পর্কে যেটা এক্সাক্ট কজ ইজ আননোন। তোমাদের একটা ইনফরমেশন দিই, সেটা হলো এই চ্যাপ্টারের কিন্তু ব্যাপক রিভিশন হয়েছে। তোমাদের আগের বেলি ল্যাবের যে 26 এডিশন যেটা ছিল, আর এখন একটা নতুন আসছে যেটা 27th এডিশন, এই দুইটার মধ্যে মানে ব্যাপক পার্থক্য। এবং আমি যে পরের এডিশনটা পড়ে দেখলাম যে এটাতে যেটা লিখেছে এটা অনেক বেশি রিয়েলিস্টিক। মানে এই ট্রিটমেন্টের এখন যে অরিজিনালি যেটা করা হয় সেটাই এই পরের এডিশনে লিখেছে, আগের এডিশনে এটা অনেকটাই মানে বাস্তবতা থেকে দূরে ছিল। তাহলে তোমাদের এই এই অংশগুলো করতে হবে। আমি ওখান থেকে 27 থেকে নেওয়ার চেষ্টা করেছি, তো এইগুলো করতে হবে আর কি। এখানে এক্সাক্ট কজ অফ স্টোন ফর্মেশন আননোন, বইয়ে কতগুলো কথা বলা আছে। ডায়েটেটিক, অল্টারড ইউরিনারি সলিউটস এন্ড কলয়েডস, এটা 26 এ ছিল। ডিক্রিজড ইউরিনারি সাইট্রেট, রেনাল ইনফেকশন, এগুলো তোমাদের মানে পড়ে মুখস্থ করতে হবে। এটা মানে বোঝার মতো তেমন কোনো জিনিস নাই। স্টোন কেন হয় মূল কথা হলো এটা আননোন, একদম বেসিক কথা হলো এটা। তাদের যেটা আননোন ওটা নিয়ে তোমাদের এই 8টা 7টা কারণ আছে, এগুলো মুখস্থ করে ফেলবে, এই পর্যন্ত, এর বেশি কিছু লাগবে না। টাইপস অফ স্টোন জানাটা খুবই জরুরি। অক্সালেট স্টোন, ফসফেট স্টোন, ইউরিক অ্যাসিড এন্ড ইউরিক স্টোন, সিস্টিন স্টোন এবং জ্যান্থিন স্টোন, এই 5 রকমের স্টোনের কথা আমরা কমনলি বলি। তাহলে সেটা এই টাইপ গুলো জানাটা জরুরি। এবং আমি তোমাদের কয়েকটা ছবি একটু দেখাতে চাই। অক্সালেট স্টোন যেটা কমনেস্ট টাইপ অফ স্টোন, অক্সালেট স্টোন। অক্সালেট স্টোনস আর ইরেগুলার উইথ শার্প প্রজেকশন। এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, যে এই যে ছবি যেটা শার্প প্রজেকশন, সারফেস হচ্ছে ইরেগুলার, এবং এটাই হলো কমনেস্ট টাইপ অফ স্টোন। ফসফেট স্টোন যেটা, ফসফেট স্টোন ক্যালসিয়াম ফসফরেট, অ্যামোনিয়াম, ম্যাগনেসিয়াম ফসফেট, এগুলোকে স্টুভাইট স্টোন বলে। এগুলো হলো স্মুথ, আর এটা যেমন সারফেস ছিল রাফ, এটা হলো স্মুথ, এবং এটা ইনফেক্টেড ইউরিনে হয়। তাহলে এই দুইটা শব্দ এখানে ফসফেট স্টোন সম্পর্কে দুটো জিনিস জরুরি। একটা হলো যে এটাকে স্টুভাইট স্টোন বলে, আর একটা হলো এটা অ্যালকালাইন ইউরিনে হয়, মানে ইনফেক্টেড ইউরিনে হয়, ইনফেক্টেড ইউরিনে। এবং এই ধরনের স্টোন গুলো অনেক সময় এরকম হিউজ আকার নিতে পারে, সেটাকে বলে স্ট্রাগন স্টোন। স্ট্রাগন, স্ট্রাগন মানে হরিণের শিং। এই হরিণের শিং এর মতো এটা বিভিন্ন ক্যালিক্সের মধ্যে ঢুকে ঢুকে এরকম মাথা তৈরি করে, এই জন্য এদেরকে বলে স্ট্রাগন স্টোন। তাহলে স্ট্রাগন স্টোন গুলো ফসফেট স্টোন, এটা একটা জরুরি ব্যাপার। এখানে দেখো অনেকগুলো ছবি আছে। এটা হলো একটা স্টোনের ছবি, দেখো যেখানে সবগুলো এই যে পেলভিস এবং বিভিন্ন ক্যালিক্সের মধ্যে মধ্যে স্টোন হয়ে গেছে। এটা হলো স্ট্রাগন স্টোন। এই স্ট্রাগন এটা কমপ্লিট ইনকমপ্লিট থাকতে পারে। যদি 3টা ক্যালিক্সই থাকে এদেরকে বলে কমপ্লিট স্ট্রাগন, আর যদি মানে 2টা বা তার কম ক্যালিক্সে থাকে এটাকে বলে ইনকমপ্লিট স্ট্রাগন। তো এটা মানে স্ট্রাগন মানে এই যে পেলভিস এবং বিভিন্ন ক্যালিক্সের মধ্যে স্টোন থাকা, এটাই হলো স্ট্রাগন। আমার কথাটা বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। ইউরিক অ্যাসিড এবং ইউরেট স্টোন সম্পর্কে যে কথাটা, এটা একটা কথাই জরুরি, সেটা হলো ইউরিক অ্যাসিড স্টোন গুলো রেডিওলুসেন্ট, মানে 10% রেনাল স্টোন আর রেডিওলুসেন্ট। এই 10% এর মধ্যে ইউরিক অ্যাসিড স্টোন পড়ে। 90% of the renal stone radio opaque, আর 90% of the bladder stone, gallbladder stone radiolucent। আমার কথাটা বুঝতে পারো? তার মানে গলব্লাডার স্টোনের 10% রেডিও ওপেক, আর রেনাল স্টোনের 10% রেডিওলুসেন্ট। তো এটা মানে 10 রুল অফ 10 মনে রাখাটা জরুরি। ক্লিনিক্যাল ফিচার সহজ। কমন এজ হচ্ছে 30 to 50 ইয়ার্স, 30 to 50 ইয়ার্স, আর মোর ইন মেলস। প্রেজেন্টেশন ইউজুয়ালি পেইন নিয়ে বা রেনাল পেইন বা ইউরিটারিক কোলিক নিয়ে প্রেজেন্ট করে, হেমাচুরিয়া অথবা ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তোমাদেরকে এই ছবিটা আগে একবার দেখাইছিলাম। আমি বলছিলাম যে জি স্যার। হ্যাঁ বলো, বলো কিছু বলতে চাও? আচ্ছা, এই ছবিটা আগে একবার দেখানো হয়েছে আমি তোমাদের। এরপরে দেখো একটা ছবি, এইটা আমি বলছিলাম যে স্টোনের লোকেশন অনুযায়ী তার প্রেজেন্টেশন ভেরি করে। যেমন এটা হলো আপার ইউরেটারি স্টোন, এই যে আপার ইউরেটারি মানে পেলভি ইউরেটারিক জাংশনের কাছে যে স্টোন, এই ধরনের স্টোনের পেইন যেটা হবে, যে এটা এই পেইন রেডিয়েট করবে অ্যালং দ্য কোর্স অফ দ্য ইউরেটার ইনটু দ্য টেস্টিস। কেন টেস্টিসে যাবে? কারণ আপার ইউরেটারের
যে নার্ভ সাপ্লাই আর টেস্টিসের নার্ভ সাপ্লাই দুইটাই একই, থোরাসিক টেইল। এই কারণে আপার ইউরেটারে কোনো স্টোন থাকলে, কোনো পেশেন্ট যদি ব্যাপারটা যদি এরকম হয় যে একটা পেশেন্ট তার লোয়েনে এবং পেইন আছে, লোয়েন টু গ্রোয়েন রেডিয়েশন হচ্ছে এবং একই সময়ে তার টেস্টিসে পেইন আছে, তাহলে ধরে নিতে হবে যে এই পেশেন্টের ইউরেটারিক স্টোন এবং এটা লোকেটেড ইন দা আপার ইউরেটার। আমার কথা বুঝে গেছে? এখন আসো যে এটা একটা মিড ইউরেটারিক স্টোন, মানে নিয়ার টু দা স্যাক্রাম এই স্টোনটা। এই ধরনের স্টোনের ক্ষেত্রে ওর চিকিৎসা একই রকম হবে, কিন্তু এখানে যে এখানে তোমার লোয়ার অ্যাবডোমেনের দিকে টেন্ডার মানে পেইনটা বেশি থাকবে, লোয়ার অ্যাবডোমেনের দিকে। এটা তেমন একটা পার্থক্য করা যায় না, আপার এবং মিড ইউরেটার তেমন পার্থক্য করা যায় না, কিন্তু আপার ইউরেটারিক স্টোনের পেইন এটা টেস্টিসে যায়, এটা একটা জানা জরুরি। আর লোয়ার ইউরেটারিক স্টোনের পেইনের একটা পার্থক্য আছে এখানে। দেখো এই স্টোনটা নিয়ার টু দা ব্লাডার, একেবারে ব্লাডারের কাছে চলে আসছে। এই ব্লাডারের কাছে যখন আসবে তখন এই ধরনের স্টোন গুলোর ক্ষেত্রে তোমার তার ইউরিনারি সিমটম দেখা দেবে। কিছু পেশেন্ট এসে দেখবা বলবে যে আমার প্রস্রাবে সমস্যা হয়, ঘন ঘন প্রস্রাব হয়, জ্বালা পোড়া হয়, মানে এই 5 মিনিট পর পর প্রস্রাব করতে যাই। এই ধরনের সিমটম যে সমস্ত পেশেন্ট গুলো দিবে, ধরে নিতে হবে যে এদের স্টোনটা অনেক নিচের দিকে চলে আসছে, মানে নিয়ার টু দা ব্লাডার চলে আসছে। ঠিক আছে? তাহলে একটা কথা আমরা বললাম যে যদি কোনো পেশেন্টের লোয়েন টু গ্রোয়েন পেইন থাকে, আবার একই সময়ে তার টেস্টিসে পেইন থাকে, এটা হলো আপার ইউরেটারিক স্টোন। আর কোনো পেশেন্টের যদি এমন হয় যে তার ব্যথা আছে, মনে হচ্ছে পেইন আছে, কিন্তু একই সময় ইউরিনারি সিমটম আছে, মানে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে পেশেন্টদের স্টোন গুলো লোকেটেড ইন দা লোয়ার ইউরেটার। ঠিক আছে? কমনলি আমরা অ্যানাটমিতে জানতাম যে ইউরেটারের ন্যারোইং 3টা, কিন্তু বেলি ল্যাবে এখানে তোমাদের পরে আগের এডিশনে পরের এডিশনে সব জায়গাতেই 5টা ন্যারোইং এর কথা বলছে, কাজে এটা তোমরা জেনে রাখো। একটা হলো পিউজেস তে একটা, when it is crossed by the iliac vessel একটা, when it is crossed by the vas deferens সেটা একটা, আর একটা হলো যখন এটা ব্লাডারে ঢুকে, আর একটা হচ্ছে যে জায়গায় দিয়ে বের হয়ে যায়, মানে ভিউজ যেখানে ব্লাডারে যে জায়গায় ওপেনিং যেখানে সেই জায়গায়। ডিসকানেক্ট হয়ে গেলে বাবু আমাকে জানাইও, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন আসো ডায়াগনোসিস। এই ধরনের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশনে তেমন কিছু পাওয়া যায় না। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশনে তেমন কোনো কিছু পাওয়া যায় না। এটা পেইন এবং টেন্ডারনেস ওরকম বেশি, মানে পেইন আছে, সিমটম বেশি আছে, কিন্তু টেন্ডারনেস ওরকম পাওয়া যাবে না। এক্সামিনেশনের মানে মূলত যেটা ইনভেস্টিগেশন দিয়েই পরীক্ষাগুলো মানে ইয়েগুলো করতে হয়, এবং এই ইনভেস্টিগেশনের দিয়েই ডায়াগনোসিস কনফার্ম করতে হয়। সেই কারণে আমি তোমাদেরকে এটা শুরু করার আগে ওই ইনভেস্টিগেশন গুলো সম্পর্কে একটা আইডিয়া দিয়ে নিয়ে আসছি। এখানে যেমন যদি স্টোন থাকে তাহলে ইউরিন আর ইসিএস এ আরবিসি পাওয়া যাবে, পাস সেল পাওয়া যাবে, আর কালচার করলে অর্গানিজম পাওয়া যাবে। এক্সরে কেইউবি করলে স্টোন দেখা যেতে পারে। আলট্রাসোনোগ্রাফি কেইউবি উইথ এমসিসি পিভিআর, এখানে স্টোন হাইড্রোনেফ্রোসিস বোঝা যাবে। ক্রিয়েটিনিন যদি নরমাল থাকে আইভিউ করা যাবে। আর সবচেয়ে ভালো পরীক্ষা হলো স্টোনের ক্ষেত্রে নন কন্ট্রাস্ট সিটি কেইউবি রিজিয়ন, এটা দিয়েই সবচেয়ে ভালো বোঝা যায়। এখন খুব কমনলি স্টোন ডিজিজে আমরা নন কন্ট্রাস্ট সিটি করি। এখন আসলে স্টোন ম্যানেজমেন্ট, এটা তোমাদের আগের এডিশনের বইয়ে এই জিনিসগুলো ছিল না, এখন এটা অনেক সুন্দর করে দিয়েছে, মানে 27 স্যার স্টোনের পজিশন বোঝার জন্য কোন ইনভেস্টিগেশন করব, আর সাইজ বোঝার জন্য কোনটা করব, মানে কোনটা দিয়ে কোনটা বোঝা যাবে? পজিশন সাইজ সবই তো বোঝা যাবে, তুমি যদি আইভিউ বা সিটি স্ক্যান করো সবই বোঝা যাবে। তো আইভিউ সিটি স্ক্যান, আইভিউ বা সিটি স্ক্যান করলে সবই বোঝা যাবে, এক্সরে তে কনফার্ম বোঝা যাবে না। আলট্রাসোনোগ্রাফি করলে তোমার স্টোন বোঝা যাবে, হাইড্রোনেফ্রোসিস বোঝা যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে স্টোন ম্যানেজমেন্ট ডায়াগনোসিস তো সহজ, ক্লিন কাট। বেশিরভাগ সময় রোগী নিজেই পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসে বলে স্যার আমার ডান কিডনির মধ্যে একটা পাথর হয়েছে, এটা বের করে দেন। মানে প্রায়শই যেটা হয় এই পেশেন্টরা নিজেরাই এসে বলে যে স্যার আমার এই তো এই হয়েছে, এখন একটা অপারেশনটা করে দেন। ফলে ডায়াগনোসিস এখানে তেমন কঠিন কিছু না, তুমি জাস্ট সিমটম বুঝবা, পরীক্ষা নিরীক্ষা করতে দিলেই ডায়াগনোসিস বোঝা যাবে। মেইন যেটা দরকার সেটা হলো ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ দিস পেশেন্টস। তো এই স্টোন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা তোমাদের বেলি ল্যাবের থেকেই আমি এগুলো নিয়েছি। এখানে হলো যে ডিপেন্ডস অন ওয়েদার দ্য পেশেন্ট প্রেজেন্টস ইন দ্য ইমার্জেন্সি অর ইলেকটিভ সেটিং। এটা হলো জরুরি কথা, যে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করছে। যদি এমন হয় যে পেশেন্ট তীব্র ব্যথা নিয়ে আসছে, তার ম্যানেজমেন্ট একরকম। আর যদি এমন হয় যে না পেশেন্ট আসছে
তার ওরকম সিমটম নাই, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে পাথর আছে, তাহলে তার ম্যানেজমেন্ট আরেক রকম। তাহলে যখন ইমার্জেন্সি সেটিং এ আসবে পেশেন্ট, ইমার্জেন্সি ইয়ে নিয়ে প্রেজেন্ট করবে, তখন আমরা মূলত যেটা করি যে তাড়াতাড়ি একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য, এবং তারপরেই আমরা বোঝার চেষ্টা করি যে পাথরটা কোথায়, লোকেশন কোথায়, সাইজ কিরকম, শেপ কিরকম, এটার প্রক্সিমাল টু দা স্টোন ইউরেটারের কি অবস্থা, এটা শুধুমাত্র কিডনিতে নাকি ইউরেটারে আছে, মানে নাকি ব্লাডারেও আছে, সবকিছু মিলে তারপরে ম্যানেজমেন্ট করা হয়। এখন ধরো কোনো একটা স্টোন আছে, পেইন যেহেতু নিয়ে আসছে পেশেন্ট, তার মানে নিশ্চয়ই ইউরেটারে ছাড়া তো এত ব্যথা হওয়ার কথা না। ইউরেটারে যদি হয় এবং যদি সেটা ছোট পাথর হয় লেস দেন 5 মিলিমিটার, আমরা ধরে নেই যে এই পাথর নিজে থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তখন এই ধরনের ক্ষেত্রে আমরা পেইন কমানোর জন্য ওষুধ দিই, প্লাস স্টোন বের হয়ে যাওয়ার জন্য কিছু ওষুধ দেওয়া হয়। তাহলে এই ধরনের ট্রিটমেন্টকে বলে এক্সপেক্ট্যান্ট ট্রিটমেন্ট। এক্সপেক্ট্যান্ট মানে আমরা আশা করি যে এটা ওই পাথর নিজেই বের হয়ে যাবে। এক্সপেক্ট্যান্ট ট্রিটমেন্ট এটা কি দেওয়া হয়? ফর পেইন রিলিফ এখানে আমরা ব্যথার ওষুধ দিব, এনএসিআইটি দেওয়া যেতে পারে যদি ক্রিয়েটিনিন নরমাল থাকে, অথবা ক্রিয়েটিনিন যদি বেশি থাকে আমরা পেথিডিন বা এই ধরনের ব্যথার কমানোর জন্য যে ওষুধগুলো আছে এগুলো দিব। আমরা অ্যান্টিবায়োটিক দিই, এবং এই পাথরগুলো বের হয়ে যাওয়ার জন্য একরকম ওষুধ পাওয়া যায়, এটা হলো ট্যামসুলোসিন বা সিলোডোসিন এই নামে পাওয়া যায়। এটা হলো সিলেক্টিভ আলফা 1 ব্লকার। লোয়ার ইউরেটারকে এরা রিল্যাক্স করে, রিল্যাক্স করলে যেটা হয় যে স্টোন গুলো ইজিলি ইউরেটার দিয়ে পাস করে যেতে পারে। আমার কথা কি বুঝতে পারো? এটাকে বলে স্টোন এক্সপালশন থেরাপি, এই ওষুধ যেটাকে বলা হয়। ট্যামসুলোসিন দেওয়া হয়, পেশেন্টকে বলা হয় যে অনেক করে পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন, এবং একটু লাফালাফি করার জন্য যেন স্টোনটা বের হয়ে যেতে পারে, বলা হয় যে দড়ি খেলবেন। তো এইগুলো দিয়ে অবজার্ভ করা হয়। পেশেন্ট যদি ভালো থাকে, ব্যথা যদি না কমে যায়, কোনো জ্বর না আসে, পালস ব্লাড প্রেশার ভালো থাকে, আমরা তখন বলি যে আপনার এই পাথর নিজে থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অপেক্ষা করেন। আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ এইভাবে ওয়েট করি, 4 to 6 উইকস। যদি পেশেন্টের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা 4 থেকে 6 সপ্তাহ অপেক্ষা করি এবং এক্সরে করে পাথর বের হয়ে গেল কিনা সেটা বোঝার চেষ্টা করি। কোনো পেশেন্টের স্টোন যদি এমন হয় যে রেডিওলুসেন্ট, এটা তো এক্সরেতে আসবে না, ওই ধরনের পেশেন্টকে আমরা বলি যে আপনি প্রস্রাব করবেন একটা ছাঁকনির মধ্যে অথবা একটা পরিষ্কার কাপড়ের উপরে, যেন পাথর বের হলে পরে সে নিজেই বলতে পারে যে হ্যাঁ পাথর বের হয়েছে। কারণ যে পাথর এক্সরেতে দেখা যায় না, ওটা ডায়াগনোসিস করার জন্য সিটি স্ক্যান ছাড়া পথ নেই। সিটি স্ক্যান তো বারবার করা যায় না, ফলে এই কারণে আমরা এই ধরনের পেশেন্টদেরকে বলি যে আপনারা একটা ছাঁকনির মধ্যে প্রস্রাব করবেন অথবা পরিষ্কার একটা কাপড়ের মধ্যে প্রস্রাব করবেন, যেন পাথর বের হলে আপনি নিজে বলতে পারেন যে হ্যাঁ পাথর বের হয়েছে। আর এই ধরনের পেশেন্টের কখন আমরা অপারেশন করব? আমরা যদি দেখি যে তার ব্যথা যাচ্ছেই না অথবা জ্বর ডেভেলপ করেছে, বিশেষ করে এই 4 থেকে 6 সপ্তাহ এই সময়ের মধ্যে যদি কোনো পেশেন্টের জ্বর ডেভেলপ করে, হাই ফিভার ডেভেলপ করে, বুঝতে হবে যে এটা ইনফেকশন ডেভেলপ করেছে, এবং এই ধরনের ব্লক কিডনিতে ইনফেকশন হাইলি ডেঞ্জারাস। তো সেই কারণে এই ধরনের ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে বলি যে আপনারা সাথে এরকম যদি হয় সঙ্গে সঙ্গে চলে আসবেন অপারেশনের জন্য, ঠিক আছে? আর এই ধরনের ক্ষেত্রে একটা ইজিএফআর একটা মনিটরিং এর ব্যবস্থা আছে, যদি ইজিএফআর কমতে থাকে তাহলে বুঝতে হবে যে এটা খারাপ হচ্ছে, তখন আমরা আবার অপারেশন করি। তো ইন্ডিকেশনস ফর অপারেশন এই কথাগুলো এখানে আছে। কখন কখন যদি এমন হয় যে ফ্রিকোয়েন্ট এপিসোডস অফ পেইন, সাইন্স অফ ইনফেকশন অর সিগনিফিকেন্ট ডিক্লাইন ইন রেনাল ফাংশন আর দ্য ইউজুয়াল ইন্ডিকেশনস টু ইন্টারভেইন এট আর্লি স্টেজ। এখন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? যখন ইমার্জেন্সি কোনো পেশেন্ট আসছে তখন তার ব্যবস্থা কিরকম, কি কি ব্যবস্থা নিতে পারি? এই ধরনের ক্ষেত্রে দুটো ব্যাপার, একটা হলো আমাদের যদি এমন হয় যে কোনো পেশেন্টের জ্বর আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ওই স্টোনকে অপারেশন করতে যাই, তাহলে ওই যখন পাথর ভাঙার চেষ্টা করা হয় তখন এই ইনফেকশন আবার বডিতে স্প্রেড করতে পারে। তো অবস্থা বুঝে আর কি, যদি এমন হয় যে পেশেন্টের কন্ডিশন বেশি খারাপ, তখন কোনো রকম জটিল ইন্টারভেনশনে না গিয়ে যত কম ইন্টারভেনশন করে পেশেন্টকে ইনফেকশন ফ্রি করা যায় সেই চেষ্টা করা হয়। আর যদি দেখা যায় যে না পেশেন্টের কন্ডিশন মোটামুটি ভালো, তাহলে সেই ক্ষেত্রে একই সিটিং এ অপারেশন, পাথরের অপারেশনও করে দেওয়া হয়। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? আবার বলি শোনো, কোনো পেশেন্ট আসছে অ্যাকিউট অবস্থা নিয়ে, আমরা প্রথমে অ্যাসেস করার চেষ্টা করি যে এই পেশেন্টের যে অবস্থা, যে কন্ডিশন, সেটা কি বেশি খারাপ না কম খারাপ।
যদি এমন হয় অনেক বেশি খারাপ, এটার অপারেশন করতে গিয়ে পাথর বের করতে গিয়ে যে সময় লাগবে, এই সময় অ্যানেস্থেসিয়ায় থাকলে বা পাথর বের করতে গেলে তার যে পাথর ভাঙার চেষ্টা করা হবে, এতে ইনফেকশন আরো বাড়তে পারে, এরকম যদি মনে হয়, তখন আমরা কি করি, আমরা এই পাথর বের না করে আপাতত তার যে ব্লক আছে, অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশনটা রিলিভ করার জন্য চেষ্টা করি। সেটা করার জন্য কতগুলো পদ্ধতি আছে, যেমন সিস্টোস্কোপি অ্যান্ড ইনসারশন অফ ইউরেটারিক স্টেন্ট অ্যাজ এ টেম্পোরাইজিং প্রসিডিওর। তার মানে শুধুমাত্র ওই স্টোন যদি ইউরেটারে থাকে, আমরা ওই স্টোনের পাশ দিয়ে একটা স্টেন্ট, এক রকমের চিকন একটা স্টেন্ট একরকম জিনিস আছে, সেটা পাওয়া যায়। সেটা ওই স্টেন্টকে আমরা ইউরেটারের মধ্যে প্লেস করে দেই। স্টেন্ট ডিজে স্টেন্ট মানে ডাবল জে, এর একটা জে থাকে কিডনির পেলভিসের মধ্যে, একটা থাকে ব্লাডারের মধ্যে। তাহলে কি হবে, যে ব্লক হয়ে থাকার কারণে তার যে জ্বর হচ্ছিল বা পেশেন্টের কন্ডিশন যে খারাপ হয়ে যাচ্ছিল, সেপসিস হচ্ছিল, সেটা বন্ধ হবে। এবং তখন আমরা এই পরবর্তী কিছুদিন পরে গিয়ে এই পাথর বের করার জন্য আবার অপারেশন করব। আর যদি দেখা যায় যে না, পেশেন্টের অবস্থা অত খারাপ না, তখন আমরা কি করি, প্রাইমারি ইউরেটারোস্কোপিক স্টোন রিট্রিভাল, মানে একবারে ইউরেটারোস্কোপ করে, ইউরেটারোস্কোপ এক রকমের যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা একবারে স্টোন বের করে ফেলি আর কি। বোঝা গেছে? আর একটা করা যায়, যদি পেশেন্টের অবস্থা ভালো থাকে, তাহলে ইএসডব্লিউএল একটা সিস্টেম আছে, এটা করা যায়। এগুলো সম্পর্কে তোমাদের পরে কিছু কথাবার্তা আমরা বলার চেষ্টা করব। তাহলে এটা একটা, যদি পেশেন্ট আর্জেন্ট অপারেশন লাগে এবং পেশেন্টের অবস্থার ভিত্তি করে আমরা এই প্রসিডিউর গুলো চিন্তা করতে পারি। আর একটা কি করা যায়, আর একটা অপশন কি করা যায়, আমার কথা বুঝতে পারো? জি স্যার, বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। পরে দেখো আরেকটা অপশন আছে, সেটা হলো পেশেন্ট সেকেন্ডারি টু অ্যান অবস্ট্রাক্টিং ইউরিনারি ট্র্যাক্ট ক্যালকুলাস আফটার অ্যাডিকুয়েট রিসার্চুয়েশন। যদি এমন হয় যে কোনো পেশেন্টের সিভিয়ার সেপসিস ডেভেলপ করেছে, মানে এটা অনেক বেশি খারাপ অবস্থা, তখন একটা করা হয়, সেটা হলো যে ইনসারশন অফ এ পারকিউটিনিয়াস নেফ্রোস্টমি আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। এটা কি রকম, মানে পিঠের দিকে ছিদ্র করে, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে পিঠের দিকে ছিদ্র করে কিডনির মধ্যে, পিঠের দিকে ছিদ্র করে কিডনির মধ্যে এক রকমের পিসিএন একরকম টিউব আছে, এটা প্লেস করে দেওয়া হয় যে এই দিক দিয়ে পুজগুলা বের হয়ে যাবে, কিডনিতে যে পুজ জমা হয়েছে সেটা এই দিক দিয়ে বের হয়ে যাবে। তখন যেটা হবে যে এই পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করলে পরবর্তী সময়ে পাথরের চিকিৎসা করতে হবে, অথবা যেটা করা যাবে আগের মতোই, যে সিস্টোস্কোপি করে একটা ইউরেটারিক স্টেন্ট দেওয়া। বোঝা গেছে? এটা গেল ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আসে পেশেন্ট, তখন এই হলো তার ম্যানেজমেন্ট। এখন আসো, যদি পেশেন্ট আসছে ইলেকটিভ মানে সিচুয়েশনে, যে আমরা পেশেন্টের কন্ডিশন ভালো, আমরা দেখলাম যে পেশেন্টের একটা কিডনিতে স্টোন আছে বা ইউরেটারে স্টোন আছে, তখনকার ম্যানেজমেন্ট ভিন্ন। আগে যেগুলো বলা হয়েছিল ওইগুলো হলো ইমার্জেন্সি সিচুয়েশনে ম্যানেজমেন্ট, আর এখন যেটা বলা হচ্ছে এগুলো হলো ইলেকটিভ অপারেশন। ইলেকটিভ, ধরো একটা কিডনিতে স্টোন আছে একটা পেশেন্টের বা ইউরেটারে স্টোন আছে, তাদের ম্যানেজমেন্ট কিরকম। অথবা আগের বার ধরো পেশেন্টের ইউরেটারে স্টোন ছিল, আমরা এই স্টোন বের করতে পারি নাই, বা কিডনিতে স্টোন ছিল, আমরা স্টেন্ট দিয়ে আসছি বা একটা পিসিএন করে আসছি, তাহলে ওই পাথর পরবর্তী সময়ে বের করার জন্য অপশনস কি কি? অপশন গুলো হলো, যদি স্টোন উইদিন দা কিডনি হয় সেক্ষেত্রে অপশনস হচ্ছে ইএসডব্লিউএল একটা অপশন হলো পিসিএনএল, আর একটা হলো কেটে অপারেশন করা, ওপেন সার্জারি। এটা এখন প্রেফার করা হয় না, নট প্রেফার্ড নাও ইট ইজ। ওপেন সার্জারির মধ্যে কি কি আছে? পাইলোলিথোটমি, পাইলো মানে পেলভিস, তাহলে পেলভিসকে কেটে, লিথো মানে স্টোন, টমি মানে কাটা, তাহলে পেলভিস কেটে পাথর বের করা, এটা ওপেন অপারেশন করে, এটা হলো পাইলোলিথোটমি। একটা হলো এক্সটেন্ডেড পাইলোলিথোটমি, ধরো একটা স্ট্রাগন স্টোন, এটা ক্যালিক্সের মধ্যেও আছে, এই ধরনের ক্ষেত্রে পেলভিসের পাশাপাশি ক্যালিক্সও কাটতে হয়। এই ধরনের অপারেশনকে বলে এক্সটেন্ডেড পাইলোলিথোটমি। স্যার শুনতে সমস্যা হচ্ছে, লাইক বা বলবেন। আচ্ছা, আবারও বলি, দেখি সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাও, ঠিক আছে? আমি আবার স্টোনের ইলেকটিভ সেটিং থেকে আবার আসি, ইলেকটিভ ম্যানেজমেন্ট যেটা, যদি কিডনিতে স্টোন হয়, কিডনিতে স্টোন আছে ধরো, তাহলে তার অপশনস আছে হলো ইএসডব্লিউএল একটা হলো পিসিএনএল, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি, এগুলো সম্পর্কে আমি তোমাদের পরে আবার ডিটেইল বলবো। আর একটা আছে ওপেন সার্জারি।
ওপেন সার্জারি হলো কেটে অপারেশন করা, এটা তোমরা দেখে অভ্যস্ত, অলরেডি মনে হয় কিছু দেখেছো। তো এই এই দুটো সম্পর্কে অল্প বেশি, এটা তেমন একটা বেশি আজকাল করা হয় না, তারপরেও তোমরা পরীক্ষার সময় বলা লাগবে, এটা একটু জেনে রাখো। একটা হলো পাইলোলিথোটমি, পাইলো মিন্স পেলভিস, পাইলো মিন্স রেনাল পেলভিসকে বলে পাইলো, লিথো মানে স্টোন, টমি মানে কাটা। তাহলে রেনাল স্টোন বের করা হলো রেনাল পেলভিস কেটে, এই ধরনের অপারেশনকে বলে পাইলোলিথোটমি। আর একটা অপশনস আছে এক্সটেন্ডেড পাইলোলিথোটমি, ধরো একটা স্টোন শুধু পেলভিসে না, এটা স্ট্রাগন স্টোন গুলো আমরা যেমন বলছিলাম যে এটা ক্যালিক্সের মধ্যে থাকে, তো এই ধরনের স্টোন গুলো যেগুলো ক্যালিক্সের মধ্যেও থাকে, এদের জন্য পেলভিসের পাশাপাশি ক্যালিক্সও কাটা লাগে। তো যদি এমন হয় যে পেলভিস এবং ক্যালিক্স দুটোই ইনসিশন দেওয়া লাগছে, তাহলে এই ধরনের অপারেশনকে বলে এক্সটেন্ডেড পাইলোলিথোটমি। আবার ভালো করে বুঝো, একটা স্টোন আছে রেনাল পেলভিসে, আমরা জাস্ট পেলভিস কেটে পাথর বের করলাম এবং পেলভিস যে রেনাল পেলভিস কাটছিলাম যে ওটা রিপেয়ার করে দিলাম, ভিতরে একটা স্টেন্ট দিয়ে দিলাম, এটা হলো পাইলোলিথোটমি। আর একটা স্টোন আছে ধরো পেলভিসেও আছে, আবার ওই স্ট্রাগন আর কি ক্যালিক্সের মধ্যেও ঢুকে আছে, তাহলে ক্যালিক্সের স্টোন বের করতে গেলে তো আমাকে ওই ক্যালিক্স কাট মানে ইনসিশন দিতে হবে, ওই যে পেলভিসের ইনসিশনটাকেই ক্যালিক্স পর্যন্ত এক্সটেন্ড করা লাগবে। তাহলে এই ধরনের মানে পেলভিসের ইনসিশন যখন ক্যালিক্স পর্যন্ত এক্সটেন্ড করা লাগে, তখন এই ধরনের অপারেশনকে বলে এক্সটেন্ডেড পাইলোলিথোটমি। এটা করা হয় হলো স্ট্রাগন স্টোনের ক্ষেত্রে। একটা স্টোন এক রকমের, কিছু পাথর আছে যেগুলো পেলভিস কেটে বের করা যায় না, তখন সরাসরি কিডনিতে ইনসিশন দেওয়া লাগে, এই ধরনের স্টোনের অপারেশনকে বলে নেফ্রোলিথোটমি। নেফ্রো মানে কিডনি, নেফ্রন, তাহলে নেফ্রোলিথোটমি মানে যে কিডনি কেটে পাথর বের করা, এটাকে বলে নেফ্রোলিথোটমি। আর কোনো কোনো সময় এমন হয়েছে যে পাথর হয়ে একটা পোর্শন অফ দা কিডনি নষ্ট হয়ে গেছে, ধরো আপার পোল বা লোয়ার পোল নষ্ট হয়ে গেছে, তখন ওই পাথর এবং ওই যে আপার পোল বা লোয়ার পোল যে অংশ নষ্ট হয়ে গেছে ওইটাকে ফেলে দেওয়া, এটাকে বলে পার্শিয়াল নেফ্রেক্টমি। আর যদি এমন হয় যে স্টোন হয়ে টোটাল কিডনিটাই নষ্ট, ওর আর কোনো ফাংশনই নাই, আমরা রেনোগ্রাম করে দেখলাম যে কিডনিটা টোটালি নষ্ট, এই ধরনের অপারেশনকে তখন আমরা বলি টোটাল কিডনি সহ পাথর সহ ফেলে দেওয়া, এটাকে বলে নেফ্রেক্টমি। বোঝা গেছে আমার কথা? স্যার কত পার্সেন্ট একটা কোশ্চেন ফাংশন লস ছিল। হইলে আমরা ইয়ে করব, নেফেক্টমি করব? এটার এরকম ক্লিন কাট ইয়ে নাই, এটা নির্ভর করবে অপোজিট কিডনি কেমন আছে তার উপর। আমরা যেমন কয়েকদিন আগে একটা অপারেশন করছি, এটা কিডনি খারাপ, কিন্তু এক কিডনিতে পাথর আছে, তুমি এখন এটা ফেলে দিলে ও তো এখন ডায়ালাইসিস ছাড়া আছে, দুদিন পরে পুরোটাই ডায়ালাইসিস দেওয়া লাগবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ওই অপোজিট কিডনি যদি ভালো থাকে তাহলে এটা মোটামুটি 10% অ্যারাউন্ড আসলেই ফেলে দেওয়া হয়। কিন্তু যদি এমন হয় যে অপোজিট কিডনি কম্প্রোমাইজড, পেশেন্টের বয়স কম, তাহলে এটা যতটুকুই থাক চেষ্টা করা হয় হলো কিডনি রাখার জন্য। এটা এরকম মানে স্পেসিফিক ডিমার্কেশন নাই যে এটা হলেই ফেলে দিতে হবে, এরকম না। এটা তোমাকে জাজ করতে হবে যে অপোজিট কিডনি কেমন আছে তার উপর, কারণ এই পেশেন্টের তো বেঁচে থাকা লাগবে, তাই না? অপোজিট কিডনি যদি খারাপ থাকে, আমরা যদি দেখি যে এটাতে যেটুকু পাচ্ছি আমরা ওইটুকুও এই পেশেন্টের জন্য প্রয়োজনীয়, তাহলে ওই যত কমই থাকুক চেষ্টা করা হয় হলো কিডনি রাখার জন্য, পাথর ফেলে দিয়ে কিডনি বাঁচানো যায় কিনা এটাই চেষ্টা করা হয়। কিন্তু যদি দেখা যায় যে না, অপোজিট কিডনি পুরাপুরি ভালো আছে, পেশেন্টের বয়স 50-60, তো ঠিক আছে আর এইটুকু বাকি জীবনে ওইটা দিয়েই চলে যাবে ইনশাল্লাহ, তখন এই নেফ্রেক্টমি করে দেওয়া হয়। এটা হলো যে তোমার রিস্ক এবং বেনিফিট জাজ করে তারপরে ডিসিশন আসতে হবে। বোঝা গেছে? স্যার ESWL এ এই সার্জারিটাতে কি করা হয়? এটা নিয়ে পরে তোমাদের ইয়ে আছে, আমি ওই দুটা নিয়ে আলাপ করব পরে বলে আমি আর ওইগুলো ওপেন সার্জারি নিয়ে আলাপ করা তেমন কিছু নাই বলে এটা একসঙ্গে এখানে বলে দিলাম। হ্যাঁ, এখন ওই দুটো নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলাপ করব। এখন আসো ইউরিনাল আর ESWL সম্পর্কে আমরা বলবো, তার আগে ইউরিনারি স্টোনের অপশন গুলো একটু বলি। হ্যাঁ, আগে তো বলছিলাম আমরা কিডনি স্টোনের ম্যানেজমেন্ট, কিডনি স্টোনের ম্যানেজমেন্ট ছিল ESWL, PCNL, ওপেন সার্জারি, তিনটা। আর ইউরেটারিক স্টোনের জন্য যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে ডিপেন্ডস অন দা লোকেশন অফ দা স্টোন। তোমাদের কারো কারো বোধহয় ইয়ে অন করা আছে, স্টোন যদি লোয়ার ইউরেটারে থাকে তাহলে অপশন কি? স্টোন ইন দা লোয়ার ইউরেটার, সেই ক্ষেত্রে অপশন হলো ইউআরএস উইথ ডরমিয়া বাস্কেট। এটা একটা ডরমিয়া বাস্কেট এক রকমের বাস্কেট আছে, এটা দিয়ে স্টোন ধরে টেনে আনা যায়, কিন্তু এটা খুবই রিস্কি, সাধারণত এটা করা হয় না।
তাহলে করা হয় কি লোয়ার ইউরেটার স্টোনের ক্ষেত্রে যেটা কমনলি করা হয় এটা ইউআরএস উইথ লিথোট্রিপসি। লিথোট্রিপসি মানে ইউআরএস একরকম যন্ত্র আছে, যন্ত্র দিয়ে ওই ইউরেটারের মধ্যে ঢোকা যায়, চিকন এক রকমের যন্ত্র আছে, ওটা দিয়ে ইউরেটারের মধ্যে মানে প্রস্রাবের রাস্তা দিয়ে গিয়ে ব্লাডার পার হয়ে বেসিক ইউরেটারিক জাংশন পার হয়ে ইউরেটারের মধ্যে ঢোকা যায়, খুব ইজি। তো এই ইউরেটারের মধ্যে ঢুকে পাথর পর্যন্ত গিয়ে ওই আমরা বিভিন্ন ডিভাইস আছে ওইগুলো দিয়ে ভাঙবো, টুকরা টুকরা করবো, টুকরা টুকরা করে ওই ফ্র্যাগমেন্ট গুলোকে একরকম ওই গ্রাস পাত দিয়ে টেনে বের করে আনা। এটাকে বলে ইউআরএস মানে ইউরেটারো রেনোস্কোপি। ইউরেটারো রেনোস্কোপি, ইউরেটার মানে ইউরেটার, রেনো মানে কিডনি। তাহলে এই যন্ত্র দিয়ে ইউরেটার এবং কিডনি দেখা যায়, স্কোপি মানে দেখা। তাহলে এই ইউরেটারো রেনোস্কোপি করে পাথর দেখা এবং সেই পাথরকে নিউমেটিক বা লেজার বিভিন্ন রকম ডিভাইস আছে এইগুলো দিয়ে পাথর ভাঙা যায়। আগের দিনে নিউমেটিক ব্যবহার করা হতো, এখন প্রেফার করা হয় লেজার। লেজার এক রকমের যন্ত্র আছে, ওইটা দিয়ে পাথর ভেঙে এই পাথরের টুকরাগুলোকে বের করে আনা হয়। এগুলো প্রেফার্ড ট্রিটমেন্ট, ইউআরএস উইথ নিউমেটিক অর লেজার লিথোট্রিপসি। এটা হলো লোয়ার ইউরেটারিক স্টোনের জন্য অপশন। লোয়ার ইউরেটার মানে আমরা বলছিলাম কি যে বিলো দা স্যাক্রাম, যে ইউরেটারের যে অংশ, এই অংশের মধ্যে যদি কোনো পাথর থাকে তার জন্য এটাই হলো অপশন। এখন আসো যে আরেকটু উপরের দিকে যে পাথরগুলো আছে সেইগুলোর অপশন কি কি। একটা অপশন হলো ইউআরএস উইথ লেজার লিথোট্রিপসি, এটা একটা, যেটা লোয়ার ইউরেটারে করা হয়, এটা আর মিড ইউরেটারে বা আপার ইউরেটারে অনেক সময় করা যায়। আর যদি পাথর বড় হয় এই ধরনের ক্ষেত্রে মিড বা আপার ইউরেটারে ল্যাপারোস্কোপিক ইউরেটারোলিথোটমি করা যায় অথবা ওপেন ইউরেটারোলিথোটমি। তার মানে ল্যাপারোস্কোপ যন্ত্র দিয়ে ইউরেটারের ডিসেকশন করে ওই ইউরেটার থেকে ইনসিশন দিয়ে পাথর বের করে আনা, এটা একটা অপশন। অথবা কেটে ইউরেটারের থেকে পাথর বের করে আনা, এটা আর একটা অপশন। তার মানে ল্যাপারোস্কোপিক ইউরেটারোলিথোটমি অথবা ওপেন ইউরেটারোলিথোটমি। আর স্টোন যদি হয় যে আপার ইউরেটারে নিয়ার পেলভিক জাংশন মানে কিডনির কাছে, সেই ধরনের ক্ষেত্রে একটা অপশন আছে যে এই পাথরটাকে ঠেলে কিডনির মধ্যে দেওয়া, দিয়ে পিসিএনএল করা, পুশব্যাক পিসিএনএল। আপার ইউরেটারে কিডনির কাছে যদি পাথর থাকে আমরা ওই ইউআরএস করে সুবিধা হয় না, তখন আমরা কি করি ঠেলে দিয়ে কিডনির মধ্যে দিয়ে তারপরে কিডনি ছিদ্র করে পিসিএনএল করা, মানে কিডনি ছিদ্র করে পাথর বের করে আনা। আর একটা হলো ল্যাপারোস্কোপিক অথবা ওপেন ইউরেটারোলিথোটমিও করা যায় এই ধরনের পাথরে। তাহলে অপশনস গুলো সম্পর্কে তোমরা তোমাদের যদি না বুঝতে পারো আমি পরে আবার আসবো। এখন আসো ইএসডব্লিউএল সম্পর্কে, যেটা তোমরা জানতে চাচ্ছিলে সেটা সম্পর্কে একটু বলি। ইএসডব্লিউএল কি? এটা হচ্ছে একটা নন ইনভেসিভ মেথড, mechanism by generating shock waves outside the body which are focused on the stones. ছবি দেখালে তোমরা বুঝতে পারবা, ছবি দেখাই আগে। এটা হলো ইএসডব্লিউএল মেশিন, এটা বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গাতেই আছে। এটা হলো মেশিন, এটা একটা টেবিল আছে, টেবিলের উপর পেশেন্টকে শোয়ানো হয়। এই যে পেশেন্ট শোয়ানো হয়েছে এই পাশে, বা এই যে বাচ্চা শোয়ানো হয়েছে, এইখানে দেখো একটা ডিভাইস আছে, এই যে এই ডিভাইসটা এই পেশেন্টের গায়ে এইখানে লাগানো হয় এবং উপরে একটা এই যে মনিটর আছে, এটা দিয়ে বোঝা যায় যে পেশেন্টের ওই তাক করা যায়। ডিভাইসটা এমন ভাবেই করা যে ওইটা দিয়ে ক্যালকুলেশন করে ওরা বলে দেয় যে পাথরটা কোথায় আছে এবং এই মেশিনটা কোথায় বসাইতে হবে। তো ওই বরাবর ডিরেক্ট করে যখন মেশিন বসানো হয় তারপরে ওই এক রকমের শক ওয়েভ আছে, ওয়েভ দেওয়া হয়। ওয়েভ দিলে পরে তখন ওই পাথরগুলোর উপরে মানে শক ওয়েভ দিয়ে পড়ে, তখন পাথরগুলো ফ্র্যাগমেন্টেড হয়। পরে ছবিটা দেখো, এই প্রোব দিয়ে এখানে পাথরটাকে ডিটেক্ট করা হয়েছে আর এদিক দিয়ে শক ওয়েভ জেনারেট করে এটাকে ওই পেশেন্টের ওই যে এখানে বাড়ি দেওয়া হচ্ছে। পরে আরেকটা ছবি আছে দেখো, এটা হলো স্টোন। মেশিনকে টার্গেট করে এই স্টোন বরাবর এই যে টার্গেট করে মানে এমন ভাবে ফোকাস করা হয় যে সবগুলোর আঘাত যেন ওই পাথরে গিয়েই টার্গেট করে লাগে। তো যখন এরকম লাগবে তখন কি হবে, এই যে পাথর হলো এইটা, যখন এরকম বারবার বাড়ি লাগবে তখন এগুলো এরকম ফ্র্যাগমেন্টেড হতে থাকবে। ফ্র্যাগমেন্ট হয়ে এই পাথরগুলো ইউরিনের সঙ্গে আস্তে 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 একসময় বের হয়ে যাবে। আমি এই কথাটা বুঝাতে পারছি? ইএসডব্লিউএল সম্পর্কে প্রশ্ন আছে কি বলো এবার? স্যার এই ক্ষেত্রে এমন হতে জি পারে না যে কিডনির পাথর স্যার। স্যার ইউরেটারে এসে আটকে গেছে? হ্যাঁ হ্যাঁ ওইটাই পারে, সেটা তো আছে, এটা ইয়ে আছে তোমাকে বলতে, সেটা একটা অপশন আছে। আচ্ছা আর বলো, মিম কি যেন বলছিলে, বলো। হ্যালো, স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে।
তাহলে ইএসডব্লিউএল এর সুবিধা কি আর অসুবিধা কি সেটা একটু আমরা দেখি, তোমাদের বই থেকে নেওয়া এগুলো। একটা হলো যে কখন এটা করা যাবে, বোঝাই যাচ্ছে যে অনেক বড় পাথর হলে এটা ভেঙে সুবিধা হবে না, অনেক বড় পাথর এই মেশিন দিয়ে ভেঙে শেষ হবে না। তাহলে ম্যাক্সিমাম একটা 1.5 সেন্টিমিটার সাইজের স্টোন এবং যদি নরম পাথর হয় তাহলে এই ধরনের ক্ষেত্রে ইএসডব্লিউএল করলে সুবিধা আছে। এই সাইজের বেশি বড় পাথর ইএসডব্লিউএল করে ভেঙে ওই যে মানে ওই এটা অনেকটা আর কি মানে হোমিওপ্যাথিক স্টাইলে চিকিৎসা আর কি, এটা তেমন একটা আমরা যারা কাজ করি তেমন একটা পছন্দ করি না। পছন্দ মানে ওই কারণে যে বারবার ভাঙা লাগে, পেশেন্টরা বিরক্ত হয়ে যায়, দেখা যায় যে একবার ভেঙে শেষ হয়নি, আবার যাও আবার ভাঙো, আবার যাও আবার ভাঙো, এরকম 2-3 বার ভাঙা লাগে। সেই কারণে এটা মানে অনেক বড় পাথরের জন্য এটা সুবিধাজনক না। আর যদি কোনো স্টোন রেডিও লুসেন্ট হয় তাহলে তো তুমি ফোকাস করতে পারবে না, কারণ ওই মনিটর দিয়ে তো ফোকাস করা লাগবে, ফোকাস করতে না পারলে তো আর স্টোন ভাঙা যাবে না, ফলে রেডিও লুসেন্ট স্টোনে এটা সম্ভব না। ঠিক আছে। আর যেমন ধরো কোনো পেশেন্ট যদি অনেক মোটা হয় তাহলে ওই যে স্টোন এবং ওই মেশিন যে বসানো হয় দুইটার গ্যাপ অনেক বেশি হয়ে যায়, তখন আর ওই যে যে ওয়েভ গুলো আসলে তত ভালো কাজ করে না। প্রেগন্যান্সিতে এটা ইউজ করা যাবে না, প্রেগন্যান্সিতে অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ওরাল কোয়াগুল্যান্ট যেসব পেশেন্ট খায় তাদের ক্ষেত্রে ইএসডব্লিউএল করা যায় না। ইএসডব্লিউএল এর অসুবিধা কি কি, মানে কমপ্লিকেশন হলো ইউটিআই হতে পারে, ইনফেকশন, হেমাচুরিয়া, প্যারেনকাইমাল হেমোরেজ, পেরিরেনাল হেমাটোমা, এগুলো হলো তার কমপ্লিকেশন। ঠিক আছে। তাহলে ইএসডব্লিউএল সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া হলো। এখন আসো পিসিএনএল। পিসিএনএল সম্পর্কে আমি বলো বলো আফরোজা, শুনতে পাচ্ছি, বলো। স্যার ইএসডব্লিউএল এ যে পাথরটা ভাঙা হয় ওটা বের করে কিভাবে এরপরে? এটা বের করা হয় না, পাথরের টুকরাগুলো অটোমেটিক্যালি প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়, এবং এটাই ওই যে বাবু বলার চেষ্টা করছিল, এই পাথরগুলো অনেক বেশি যদি হয়, বড় পাথর যদি হয়, টুকরাগুলো এসে ইউরেটারে আটকে যেতে পারে, এবং আটকে গিয়ে এটা একটা কন্ডিশন তৈরি করে, এটাকে স্ট্রেন স্ট্রেসি বলে, মানে ইউরেটারের পুরো ইউরেটার জুড়ে পাথর আর পাথর। এটা একটা বিরাট জটিলতা, ইএসডব্লিউএল এর ঝামেলা আছে ওই জন্য। পিসিএনএল এ যেটা করা হয়, প্রথমে পেশেন্টের লিথোটমি পজিশনে নিয়ে কিডনির মধ্যে একটা ইউরেটারি ক্যাথেটার, একটা রকম চিকন এক রকমের ক্যাথেটার, এটা দিয়ে রাখা হয় যার এক প্রান্ত থাকে বাইরে, এটাকে মানে ইউরেটারি ক্যাথেটার দেওয়া বলে। এটা দুটো অংশ, প্রথম অংশে এটা করা হয়, করে তারপর পেশেন্টকে উপুল করা হয়। উপুল করার পরের অংশ তোমরা এটা দেখো, উপুল করার পরে পেশেন্টটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? জি স্যার, জি স্যার, দেখা যায়। আচ্ছা, এই যে সেকেন্ড, এটা হলো সেকেন্ড ধাপ। উপুল করার পরে পেশেন্টের এরকম ভাবে উপুল করে এই চামড়া এখানে স্কিন ছিদ্র করে এই কিডনির মধ্যে ঢোকা হয়। এই কিডনির মধ্যে ঢোকার জন্য ওই যে আগে যে আমরা একটা পাইপ দিয়ে আসছিলাম ইউরেটার কিডনির মধ্যে, তখন এই ওইটার মধ্যে দিয়ে একরকম ডাই দেওয়া হয়, ডাই দিলে কালেক্টিং সিস্টেম গুলো ভিজুয়ালাইজ হয়, তখন এই স্কিন ছিদ্র করে ওই সিস্টেমের মধ্যে ঢোকা হয়, ঢুকে তখন ওই ওই ট্রাকটাকে ডাইলেট করা হয়, ডাইলেট করে তখন ওই যন্ত্র ইয়ে করা হয়। আমি তোমাদের পরের এটা দেখাই। এখানে দেখো, এখানে যে ছবিটা আছে, যে সেকেন্ড ধাপ, এটা প্রথমে আমরা একটা ক্যাথেটার দিয়ে আসছিলাম, সেই ক্যাথেটারের এক মাথা এখানে বাইরে থাকে, ওই এখানে ডাই দিয়ে পেশেন্টকে উপর করার পরে এখান থেকে ডাই দেওয়া হয়, দিলে কি হবে, এই কালেক্টিং সিস্টেম মানে কিডনি, পেলভিস, ইউরেটার সব দেখা যায়, তখন এই দিক দিয়ে এরকম ছিদ্র করা হয়, ছিদ্র করে ওই কালেক্টিং সিস্টেমের মধ্যে প্রথমে একটা গাইড ওয়্যার দেওয়া হয়, গাইড ওয়্যার মানে একরকম চিকন তার আছে, ওটা দেওয়া হয়, তারপরে ওইটার তারের উপর দিয়ে কিডনির এই ট্রাকটাকে মোটা করা হয়। মোটা করলে পরে কি হবে, তখন দেখো এই যে এই যন্ত্রটা ঢোকানো যাবে, এই যে এটা হলো স্কিন, এই স্কিন দিয়ে এই কিডনির মধ্যে আমরা এই যে যন্ত্রটা ঢোকাতে পারবো, এই যন্ত্র দিয়ে দেখা যায় যে পাথরটা কোথায়, এবং এই যে আমরা যে বিভিন্ন ডিভাইস বলছিলাম, লেজার বা নিউমেটিক, সেই সমস্ত গুলো দিয়ে এই পাথরটা ভাঙা যায়, পাথর ভেঙে এই দিক দিয়ে পাথরগুলো বের করে আনা যায়। এটাই হলো পিসিএনএল। আমি কি কথাটা বোঝাতে পারছি? আর একটা ছবি আছে দেখো এখানে, এটা হলো স্কিন, এই তার এই কিডনির
মধ্যে স্কিন ছিদ্র করে কিডনির মধ্যে আমরা এই মানে ট্রাক তৈরি করলাম এবং সেই ট্রাকটাকে আমরা ডাইলেট করলাম, মোটা করলাম। মোটা করার পরে ওর মধ্যে এই যন্ত্র ঢুকায়, এই যে পাথর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এখন এই পাথর ভেঙে তারপরে বের করে আনা, এই দিক দিয়ে এই ট্রাক দিয়ে বের করে আনা, এটাই হলো পিসিএনএল। তোমাদের পিসিএনএল এর একটা ভিডিওটা দেখাতে পারলে খুব ভালো হতো। তোমরা একটু ইউটিউবে সার্চ দিয়ে disease. Kidney stones, or renal calculi, are aggregates of crystals enclosed in a matrix that develop within the kidneys. They're classified according to the specific types of crystals they contain and fall into 5 major categories: calcium oxalate, calcium phosphate, struvite, uric acid, and cysteine. The most common is calcium oxalate. How is a stone formed? The first step is nucleation. Ions such as calcium and oxalate that have been filtered into the urine by the kidney spontaneously join together to form a solid crystal nidus. This is called nucleation. There are 2 kinds of nucleation. In homogeneous nucleation, crystals form around a nucleus with the same composition. Crystals of a different composition can also form around the nucleus. Organic materials, such as cell debris, may be deposited between the crystals as a matrix. This is heterogeneous nucleation. The tiny crystal formations travel down the nephron and are usually deposited at the renal papilla, where they undergo the next major phase, growth. Crystals that have already formed then begin to stick together, forming large aggregates. As we can see, crystals can aggregate very quickly. New stones are retained in the kidney, where they can continue to grow for an unspecified length of time until, for reasons that are not well understood, they are displaced and travel through the kidney into the ureter. If a stone continues to grow until it reaches a critical size, which can be as small as 4 to 5 millimeters in diameter, it may be too large to pass easily through the ureter. The edges of the stone may become wedged inside the ureter at the ureteropelvic junction, where the ureter crosses over the iliac artery, or at the ureterovesical junction. The result, pain and obstruction until the stone slowly passes into the bladder and eventually passes out of the body in the urine stream. In the U.S., it is estimated that 13% of men and 7% of women will develop a kidney stone during their lifetime. Fortunately, in about 78% of these patients, stones will be expelled spontaneously. But stones that become lodged in the ureter may require lithotripsy, or percutaneous or endoscopic removal. It's important to note that nearly half of all first-time stone formers will have another stone episode within the next 4 years. Recurrent stone formers are at even greater risk and may form a new stone every 2 or 3 years. But what actually causes crystals to form? Why do some crystals develop into kidney stones and others do not? One critical factor is supersaturation of the urine with stone-forming salts. Supersaturation is the driving force for crystallization. In undersaturated urine, crystals cannot form. The other important factor is a deficiency in substances called inhibitors. Inhibitors retard the nucleation, growth, and aggregation process by binding ions needed for crystal formation and growth. One of the most important inhibitors is citrate. Urine saturation and inhibitor levels explain why, in normal patients, large crystals are not formed. Their urine is not as saturated, and they have sufficient quantities of inhibitors present. But the urine of patients with kidney stones is more saturated. It may also lack inhibitors that increase the propensity for crystallization of stone-forming salts. There are 2 reasons for this. First, stone formers are known to suffer from a variety of metabolic disturbances that increase the amount of stone-forming substances excreted in the urine and also decrease the excretion of inhibitors. Second, a number of common nutritional and environmental factors can cause abnormalities in the urine.
These factors may also exaggerate underlying abnormalities due to metabolic disturbances. Environmental stresses, for example, play a significant role in stone disease, especially factors that trigger excess water conservation in the kidney, such as inadequate fluid intake. Dehydration is a major cause of kidney stones, which is why people living in areas with high temperatures and humidity have a higher incidence of stone formation. A diet high in sodium is a double risk because it increases calcium excretion and reduces urinary levels of stone-inhibiting citrate. Too much animal protein creates similar problems, encouraging stone growth by increasing urinary uric acid and reducing urinary citrate. Certain medications are also known to encourage stone formation or growth in susceptible patients, including common supplements such as vitamin C. There is no cure for kidney stones, but once an acute episode has been resolved, the key to therapy is simple: preventing recurrence. Unfortunately, the most common stones, calcium oxalate and calcium phosphate, can be effectively managed with a combination of diet and lifestyle changes and medication. Compliance with proven management guidelines, such as increasing fluid intake and avoiding stone-promoting foods, can significantly reduce stone recurrence. Medical therapies, such as thiazide diuretics and potassium citrate, are also highly effective in appropriate patients and can reduce the need for expensive assisted stone removal procedures, such as shockwave lithotripsy, SWL. The economic burden of kidney stones is significant, with medical costs reaching billions of dollars annually. Effective management of this painful disease remains a key priority at Mission Pharmacal, the leader in innovative stone disease therapies.